আমি জান্নাতুল নাঈম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপল অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের অভিবাসন সংকট, শুনতে চাইব প্রবাস জীবনে দুঃখ দুর্দশার নেপথ্যের কারণ এবং খুঁজতে চাইব কেন শিক্ষার্থীরা বিদেশে চলে যাচ্ছেন বাংলাদেশ থেকে। এবং এইসব নিয়ে কথা বলতে আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন শরীফুল হাসান, অভিবাসন বিশেষজ্ঞ, এবং আমাদের সাথে স্টুডিওতে আরও রয়েছেন দর্শক সারিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাংবাদিক। আমরা তাদের কাছ থেকে মতামত জানবো, তাদের প্রশ্ন শুনবো। জনাব শরীফুল হাসান, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসবার জন্য। কেমন আছেন? ধন্যবাদ। আলোচনাটা শুরু করতে যাচ্ছিলাম, ওই যে বলছিলাম যে শিক্ষার্থীদের মধ্যে বিদেশ যাবার প্রবণতা বাড়ছে, এবং আমি যদি আমারও আশেপাশে দেখি আমার বন্ধু বান্ধবদের মধ্যে 80 থেকে 90% বিদেশে চলে গিয়েছে। আপনার কি মনে হয় যে শিক্ষার্থীরা মানে বিদেশ আগেও তো যেত, ইদানিং মনে হচ্ছে প্রবণতাটা বাড়ছে, এটা কেন? না, ধন্যবাদ। আপনি যদি দেখেন সেটা হচ্ছে প্রথমত শুদ্ধ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স বা মাস্টার্স পাস করা ছেলেটা সে মনে করে যে আমি আমেরিকা বা ইউরোপে পড়তে চলে যাব, একটা পিএইচডি বা মাস্টার্স করতে চলে যাব। এটা হচ্ছে শুদ্ধ তরুণ শিক্ষার্থী যে লেখাপড়া কম করেছে, ইউনিভার্সিটিতে স্কুলে শেষ করেনি, সেভাবে আমি সৌদি আরব মালয়েশিয়ায় কাজ করতে চলে যাব। আর যারা পড়াশোনা করে স্ট্যাবলিশ বাংলাদেশে, তার ভালো চাকরি আছে, বুয়েট আইবিএ থেকে পাশ করেছে, ঢাকা শহরে মোটামুটি ফাইন্যান্সিয়াল ভালো, সেও মনে করে আমি অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকায় চলে যাব পিআর নিয়ে। তার মানে যেই বাংলাদেশে আমার জন্ম, সেই বাংলাদেশটাকে ছাড়ার মধ্যে আমরা মনে করছি সফলতা, মানে মাইগ্রেশনটাকে আমরা সফলতা। আপনি শুনবেন আপনার যখন কোনো বন্ধুবান্ধব বলবে আমি মাস্টার্স পিএইচডি করতে চলে যাচ্ছি, কিংবা যে বলবে যে আমি কানাডায় পিআর নিয়ে চলে যাচ্ছি, কিংবা গ্রামের যে ছেলেটা বলবে আমি সৌদি আরব চলে গেছি, চারপাশে সবাই খুব খুশি। তার মানে যেই দেশটা আমার জন্ম, সেই দেশটা ছেড়ে যে লোকজন চলে যেতে চাইছে, এটা কি শুধু ইকোনমিক অপরচুনিটি? আমি অনেক বছর ধরে এই কথাটা বলছি যে আমাদের এই যে লোকজন দেশের বাইরে চলে যায়, যেটা আপনি শিক্ষার্থীদের নিয়ে বলছেন, আমরা ব্র্যাকের তরফ থেকে একটা গবেষণা করে দেখেছি, বা তরুণরাও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে বিভিন্ন গবেষণা, তাতে বলেছে বাংলাদেশের মতো দেশের 82%, 82% তরুণ এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর তারা দেশ ছেড়ে চলে যেতে চায়। আমরা যদি অপশন দিই তাহলে বেশিরভাগ মানুষ এই যে দেশ ছেড়ে চলে যাওয়ার প্রবণতা, অবশ্যই মানুষ ভালো অপরচুনিটি খোঁজে, মাইগ্রেশন খুবই স্বাভাবিক জিনিস, কিন্তু আমি গত 10-15 বছর ধরে বলছি আমাদের সব মাইগ্রেশন শুধুমাত্র ইকোনমিক কারণ না। অনেক সময় ধরেন সে যেরকম একটা দেশ চায়, যেরকম একটা নিরাপদ দেশ, সে কথা বলতে পারবে, ক্রস ফায়ার হবে না, গুম হবে না, নিরাপদে পথ চলতে পারে, এমনকি শুনলে আপনি অবাক হবেন অনেক নারী সে দেশ ছাড়তে চায়, আমি তো রাস্তায় নিয়মিত হাঁটতে পারি না। যে প্রত্যেকটা মানুষের কিন্তু দেশ ছাড়ার পেছনে নানান ধরনের যুক্তি বা কারণ থাকে, এবং যার কারণে দেখবেন বাংলাদেশ হচ্ছে পৃথিবীর 6ষ্ঠ দেশ, মানে সারা পৃথিবীর মধ্যে যেই দেশ থেকে সবচেয়ে বেশি লোক কাজের জন্য বিদেশ যায়, আর রেমিটেন্স আসে 7ম, মানে সারা পৃথিবীর যে দেশগুলো থেকে প্রবাসী আয় আসে বাংলাদেশ সেই তুলনায় হচ্ছে 7ম। এটা হচ্ছে কাজের। সারা পৃথিবীর জন্য বাংলাদেশের পরিচিত, আপনি সৌদি আরব বলেন, মধ্যপ্রাচ্য বলেন, মালয়েশিয়া বলেন, পরিচিত হচ্ছে বাংলাদেশ থেকে লোকজন কাজ করতে যায়। কোন কাজ? আমরা বলি 3D, ডার্টি, ডেঞ্জারাস, ডিফিকাল্ট। সবচেয়ে কঠিন কাজটা, সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজটা বাংলাদেশে করতে চায়। আর এর বাইরে, কাজের বাইরে, যেটা আমাদের একদল ছেলে মেয়ে পড়তে যায়, যেটা আমেরিকা যদি বলেন, গত বছর আমাদের প্রায় 12-13 হাজার ছেলে মেয়ে পড়তে গেছে, প্রতি বছর এখন গড়ে 40-50 হাজার ছেলে মেয়ে পড়তে যাচ্ছে, যে সংখ্যাটা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। এবং তার বাইরে আমাদের একদল লোকজন কানাডা, আমেরিকা, যেটা বলছিলাম যায়। কিন্তু তার বাইরেও আরও একটা জায়গা আপনি দেখবেন যারা খুব দেশ, মানে অনেক কথা বলেন, আপনি দেখবেন রাজনীতিবিদ, এমপি, মন্ত্রী, সচিব, আপনি দেখবেন তার সন্তানটা কিন্তু পড়ছে বাইরে, তার পিআরটা নেওয়া আছে, তার সম্পদ সে বাংলাদেশ থেকে পাচার করে কানাডা, আমেরিকা পাঠাচ্ছে। আপনি আমাদের যে শ্রমিকরা বিদেশে যাচ্ছে, যারা কাজ করে দেশে টাকা যেখানে পাঠায়, সেখানে কিন্তু আরেক দল লোক, তারা তাদের সমস্ত সম্পদ, কানাডায় বেগম পাড়ার কথা শুনবেন, দুবাইয়ে বাড়ির কথা শুনবেন, মালয়েশিয়ায় সেকেন্ড হোমের কথা শুনবেন, এই যে সমস্ত কিছু আপনি মধ্যে প্রচুর বাংলাদেশিটা পাবেন। যার মানে হচ্ছে কিন্তু দুর্বৃত্তায়ন, লুটপাট, এই সমস্ত কিছু মিলে আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন, সে যেই ধর্মের, যেই দর্শনের, যেই বিশ্বাসী হোক না কেন, বাংলাদেশটা কি সে কাঙ্ক্ষিত দেশ কিনা, আপনি বেশিরভাগ জায়গায় মানুষ বলবে যে দেশ ছাড়া প্রবণতাটা কেমন সেটা বলি। আপনি শুধু বৈধ পথে আলোচনা করছেন, যেই দেশগুলো থেকে এখন সারা পৃথিবীর মধ্যে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করে, যেই দেশগুলোর মানুষ, বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে টপ। মানে লিবিয়া পাড়ি দিয়ে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে, সাঁতরে নৌকায় ঝুঁকি নিয়ে ইউরোপে যাবে, বাংলাদেশ গত 10 বছর ধরে সেই তালিকায় সেকেন্ড বা থার্ড থাকে, গত 2 বছর ধরে একদম টপের মধ্যে আছে। বাংলাদেশের সাথে অন্য দেশগুলো কারা? ইরিত্রিয়া, সুদান, সিরিয়া, আফগানিস্তান, মানে যেই দেশগুলো যুদ্ধ বিধ্বস্ত,
তারা জীবন বাঁচাতে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে তো এমন এত সংকট নেই, আমি মনে করি না যে জীবন বাঁচাতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যেতে হবে। এই যে মানুষ যে কোনো মূল্যে দেশ ছাড়তে চায়, আমাদের যারা নীতি নির্ধারক, আমাদের যারা সচিব, আমাদের যারা রাজনীতিবিদ, মন্ত্রী, এমপি, উপদেষ্টা হন, তারা বেশিরভাগ সময় কিন্তু আমাদের তরুণদের ভাষাটা বুঝতে পারেন না। কেমন চায় আমাদের একটা তরুণ, কেমন বাংলাদেশ চায়, তার কথাটা রাষ্ট্র শুনবে কিনা, তার সমস্ত কিছু অংশগ্রহণে আছে কিনা, এই সমস্ত ফলাফলটার কারণটা কিন্তু আপনি দেখেন হচ্ছে অভিবাসন। এবং সেই অভিবাসনটা বাংলাদেশের শুধু যে নিরাপদ অভিবাসন তা না, ঝুঁকিপূর্ণ অভিবাসন। সেজন্যই বললাম, প্রায় আপনি খবরে পড়বেন, কয়দিন আগেই পড়ছেন 23 জনের গলিত লাশ উদ্ধার হয়েছে, প্রায় শুনবেন বাংলাদেশে মারা যায়, মারা যাওয়ার পরেও জীবনের সবচেয়ে ঝুঁকি নিয়ে কিন্তু বাংলাদেশের এইভাবে যাচ্ছে। ভারতেরও তো অনেক অভিবাসন হয়, মানে ভারতীয়রাও সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে, তাদের সাথে বাংলাদেশের মাইগ্রেশনের ডিফারেন্সটা কোথায় হয়? না, আপনি যদি পৃথিবীর যেই দেশগুলো থেকে সবচেয়ে বেশি অভিবাসন হয় তার মধ্যে যদি আপনি পান, মানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই দেশগুলো, ফিলিপাইন, এগুলো টপ। কিন্তু ফিলিপাইন, ভারত, শ্রীলঙ্কার তার একটা নেচারটা হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে এক্সপার্ট মানুষজন যায়। আমি যদি মানে সহজ করে উদাহরণ দিয়ে বলি, আপনি ধরেন আমাদের বাংলাদেশ থেকে বেশিরভাগ লোক যায় হচ্ছে আপনার কনস্ট্রাকশন ওয়ার্ক, ক্লিনার, খুব ঝুঁকিপূর্ণ কাজ। আর ইন্ডিয়ানরা, ফিলিপাইনরা হচ্ছে আপনার যা হচ্ছে সব, ওরা যেহেতু ইংরেজি জানে, খুব ভালো জানে, ওরা একটু ম্যানেজারিয়াল কাজগুলো করে। আর ইন্ডিয়ানরা তারা আইটির বা আরেকটু দক্ষতার কাজ করে। আপনি ধরেন চট করে যদি মধ্যপ্রাচ্যে কোনো একটা পেট্রোল পাম্পে ঢুকেন, তাহলে আপনি দেখবেন যে ম্যানেজারটা আপনি ধরে নেবেন শ্রীলঙ্কান বা ফিলিপাইন, হ্যাঁ। আপনি অপারেশনে যে কাজটা করছে ধরে নেবেন ইন্ডিয়ান, আর দেখবেন একদম ক্লিনার বা কাজ করছে হচ্ছে বাংলাদেশে। ইন জেনারেল বেশিরভাগ ক্ষেত্রে আপনি সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ করার ফলাফল কী হয় দেখেন, গত 16 বছরে 55,000 প্রবাসীর লাশ আসছে। আমাদের যেমন প্রতিদিন এয়ারপোর্ট থেকে, মানে প্রতি মাসে যেমন লাখ লাখ মানুষ যায়, প্রতি ঘন্টায় যেমন 150 জন মানুষ যায়, এমন কোনো দিন নাই যেখান থেকে 10 জন বা 12 জন মানুষের লাশ না আসে, এবং এদের জীবনটা থেমে যায় মধ্য বয়সে। গত বছর আপনি প্রায় $27 বিলিয়ন রেমিটেন্স পেয়েছেন। $27 বিলিয়ন মানিটা হচ্ছে সারা পৃথিবী মিলে বাংলাদেশকে যে ঋণ দেয়, যে আপনি ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, যাদের কথা বলেন না কেন, তাদের দেখে যে সারা পৃথিবী ঋণ দেয়, তার থেকে 12 গুণ বেশি অর্থ পাঠায় আমার প্রবাসীরা। যে বৈদেশিক বিনিয়োগ, তার থেকে 8 থেকে 10 গুণ বেশি পাঠায় প্রবাসীরা। এই বাংলাদেশের ভিত্তি হচ্ছে আমার কৃষক, আমার গার্মেন্টস শ্রমিক, আমার প্রবাসীরা। কিন্তু দুঃখজনক হলে হতে এই মানুষগুলো যে মর্যাদা আমাদের দেওয়া দরকার, যে সম্মান আমাদের দেওয়া দরকার, সেটা আমরা দেই না। তার পাসপোর্ট তৈরি থেকে আরম্ভ করে মেডিকেল, এয়ারপোর্ট টিকিট, প্রতিটা জায়গায় ভীষণ হয়রানি। আমরা যেহেতু আমাদের নাগরিকদের মর্যাদা দেই না, অন্য দেশও দেয় না। আমি এবার একটু দর্শক সারি থেকে প্রশ্ন নিয়ে আসতে যাচ্ছিলাম। কেউ কারো মতামত বা প্রশ্ন দিতে চাইলে করতে পারবেন। আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করতে পারবেন, মতামত জানাতে পারবেন। আমি মোহাম্মদ শাহাদাত হোসাইন, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে তারা আমাদের দেশের জন্য অনেক কিছু করছেন, বা অনেক রেমিটেন্স আমাদেরকে দিচ্ছেন, বা তারা দেশ বিনির্মাণে কাজ করছেন। কিন্তু আমরা দেশে তাদের জন্য কাজের সেক্টর তৈরি কেন করতে পারছি না? আমরা দেখতে পাই যে অনেক সময় এই পদ্মা সেতু নির্মাণের সময় বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের সময় আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা থেকে, চীন থেকে বা অন্যান্য দেশ থেকে, রাশিয়া থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসা লাগছে, অথচ যারা ওখানে কাজ করছে তারা হলো আমাদের দেশীয়। তাহলে ইঞ্জিনিয়ারগুলো আমাদেরকে হায়ার কেন করতে হচ্ছে? যদি আমরা ইঞ্জিনিয়ারগুলো আমাদের দেশ থেকে বুয়েট থেকে পাশ করার পরে তারা চলে যাচ্ছে অন্যান্য দেশে, কিন্তু আমরা কেন হায়ার করে আবার নিয়ে আসছি? আমরা তাদেরকে কেন সেই যে সুযোগটা এটা দিতে কেন পারছি না আমরা? আচ্ছা, আরেকটা প্রশ্ন নিব। আর কে করবেন? পিছন। আমি অনিক সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইংরেজি বিভাগ। আমরা স্বভাবতই দেখতে পারি যে প্রবাসী ভাইরা কাজ করার জন্য প্রবাসে পাড়ি দিচ্ছেন, তাদের দেশে আসার যে হার, সেটা তুলনামূলক অনেক কম। দেখা যায় যে একজন গেলেন, এমনও দেখা যায় যে 15-20 বছর পরে সে দেশে আসছেন। এটা তো অমানবিক যে সে তার পরিবার থেকে এত দীর্ঘ একটা সময় শ্রমের পিছনে ব্যয় করছে। এটা কেন সংক্ষিপ্ত করা যাচ্ছে না? তার যে দেশে আসার যে সময়টা, সে 1 বছর 2 বছর পর পর কেন ঘুরে যেতে পারছে না? প্রতিবন্ধকতা কোথায়? এটা কি অমানবিক? দেখেন, কোনো একজন মানুষ, সন্তান, তার বাবা বাইরে আছে, সে হয়তো 15 বছর 20 বছর পর তার বাবাকে দেখছে। মানে এটা কি অবর্ণনীয়, চিন্তা করেন। ওই মানুষটা তার সন্তানটাকে তার সারা জীবন হয়তো দুবার জন্মের সময় দেখতে পারে না। অনেকের হচ্ছে গিয়ে আপনি জন্মের সময় সে থাকে না। এই যে কথাটা বললেন, একদম সত্যি কথা। আমি বাহরাইনে একজন বাংলাদেশি পেয়েছিলাম যে 22 বছর ধরে অপেক্ষা আছে। সৌদি আরব থেকে আমরা পেয়েছি 34 বছর থেকে একজন এসেছে। কয়েকদিন আগে আমরা বরিশালে একজন মানুষকে নিয়ে এসেছি, পাকিস্তানে তিনি আটকে পড়েছিলেন, 34 বছর পর তার সন্তান তাকে দেখেছে। এই যে কথাটা উনি বলছেন, কেন পাই না? কারণ পাই না, বাংলাদেশ থেকে বিদেশে কাজের জন্য যাওয়ার খরচ গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। এখন ধরনের সে সৌদি আরবে যাবে,
বা মালয়েশিয়া যাবে, এবং সৌদি আরবে যাওয়ার জন্য সে খরচ করলো ধরেন 7 লাখ 8 লাখ টাকা। এখন তার এই টাকাটা তুলতে ধরেন সে বেতন পাবে মাসে 15-20 হাজার টাকা। তার মানে তার প্রথম 3 বছর, আপনি ধরেন মাসে 20 হাজার টাকা, 1 বছরে সে পাবে 2,40,000 টাকা। তার এই টাকাটা তুলতে, খরচের টাকাটা তুলতেই লেগে যায় 2-3-4 বছর। এখন সে তো বাড়িতে জমি জমা বিক্রি করে গিয়েছে, ধার দেনা করে গিয়েছে, এই টাকাটা তুলতে একদম সরকারি মানে আইএলওর এবং আমাদের পরিসংখ্যান ব্যুরোর গবেষণায় বলছে 18 মাস থেকে 2 বছর লাগে শুধু টাকাটা তুলতে। এখন সে যে জমি জমা বিক্রি করে গেল ধার দেন, তার তো টাকাটা তুললে হবে না, তাকে পরিবারকে দিতে হবে। এই করতে করতে হয় কি সে 3 বছর 4 বছর 5 বছর থেকে যায়, আনডকুমেন্টেড হয়ে যায়, আবার অপেক্ষা করতে হয়। তার ফলে দেখবেন আপনি এক একজন মানে তার গড়ে অভিবাসন হয়ে যায় 15 বছর 20 বছর 25 বছর। তার জীবনের সবচেয়ে সেরা সময়টা সে থাকে বিদেশ, তার সন্তানকে সে দেখতে পায় না, তার পরিবারের পাশে সময় কাটাতে পারে না। দেখেন এটা কিন্তু ভীষণ যন্ত্রণার। এই যে মাইগ্রেশনের যে আরেকটা রূপ, আরেকটা কস্ট আমরা বলি সোশ্যাল কস্ট। আপনি ঢাকা থেকে বের হন, নরসিংদী, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, সিলেট, ফেনী এই পর্যন্ত যান, এই 10-12টা জেলা আপনি দেখবেন বেশিরভাগ তরুণরা হচ্ছে এখানকার বাইরে, যুবকরা বাইরে, তার মানে সন্তানরা বা নারীরা হয়তো এখানে টাকা পাঠায় কিন্তু তারা অরক্ষিত। এবং আপনি আমরা মানে দেখবেন কৌতুক করে মজা করে এদেশের কৃষককে আমরা বলি চাষা, বিদেশে থাকে বলে আমরা কামলা, প্রবাসে থাকে তার ওয়াইফকে নিয়ে তার সন্তানকে নিয়ে কিন্তু আমরা টিটকারি করি, সামাজিকভাবে হেয় করি। এবং তার ফলে হয় কি যে দেখেন যেই সন্তানটা আমাদের দেশে কি হয়, বাবা না থাকলে, গার্জিয়ান না থাকলে কিন্তু ছেলে মেয়েদের লেখাপড়াটা কিন্তু ঠিক মতন অনেক সময় হয় না, সুরক্ষিত থাকে না। তো এই যে পরিবারটা যে দেশের বাইরে থাকছে, আমি দেখেছি বেশিরভাগ যারা এই যে প্রবাসী কর্মী হিসেবে যায়, খুব কম পাবেন তাদের সন্তানরা আবার ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলো হয়েছে। সে হয়তো 20 বছর পর আবার বিদেশে কাজ করতে যাচ্ছে, মানে একই বৃত্তে ঘুরছে। এটাকে আমরা বলি হচ্ছে মডার্ন ডে স্লেভারি, আধুনিক দাস প্রথা। মানে এই যে সে 15-20 বছর ধরে মাইগ্রেশন করছে, সে তো আর এখান থেকে বেরোতে পারছে না, তার সারাক্ষণ খরচটা তোলার টেনশন এবং মানে একটা পরিবার স্বজনকে থাকা। এবং এইটা কিন্তু আমরা কখনো এই কষ্টটা ভাবি না যে এই যে সে মানুষটা 15-20 বছর ধরে বাইরে থাকছে তার মূল্য কত। এই যে 1 কোটিরও বেশি লোক এই মুহূর্তে দেশের বাইরে আমাদের আছে সরকারি পরিসংখ্যান অনুযায়ী। শুধু আমরা যদি বলি গত 4 বছর শুধু সৌদি আরবে গেছে 20 লাখ লোক। আপনি টাঙ্গাইলে, কুমিল্লায়, মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুরে গেলে তরুণকে ধান কাটার কোন পাবেন না। আপনি ওখানে 7-8-এ পড়ার আগেই সৌদিরত্তর মাদারীপুরের ছেলেটা ভাবছে আমি ইতালি যাব, আরেক দল ভাবছে আমি সৌদি আরব যাব, সিলেট থেকে ভাবছে আমি ইউকে যাব। এই যে তার মধ্যে বিদেশ যাওয়ার যে চিন্তা প্রবণতা ঢুকে গেছে, তার ফলে হচ্ছে কি সে ভাবছে বিদেশ মানে একটা স্বপ্ন, ওখানে আমি খুব ভালো থাকবো, পরিবার চালাবো। কিন্তু যে একবার চলে যাচ্ছে সে কিন্তু বুঝতে পারছে এই সার্কেল থেকে আর সে বেরোতে পারছে না। এবং আমাদের যারা লোকজন যায় তার মধ্যে মাত্র 2% মানে 1.94 হচ্ছে প্রফেশনাল, মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার এরকম লোকের সংখ্যা 2% এরকম। বেশিরভাগ যায় অদক্ষ। ও যে বললাম সবচেয়ে কঠিন কাজটা, সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজটা করে। এই কাজটা তুলতে গিয়ে আমাদের যে প্রবাসী আয় বলছে প্রায় $27 বিলিয়ন আসলো, কিন্তু আমাদের কিন্তু আবার গড় প্রবাসী আয় কিন্তু খুব কম। একজন গড়ে হয়তো আপনার $100 পাঠায়, মানে আপনি 10-12-15 হাজার টাকা পাঠায়। তো এই টাকা কিন্তু তাও পাঠায় 2-3 মাস পরে সে একবার পাঠায়। তো গড় প্রবাসী আয় যেহেতু তার খুব কম, তার তো এই টাকা দিয়ে তার চলতে হয়। এদিকে তো সে জমি জমা বিক্রি করে দিয়েছে, ধার দেনা করে গিয়েছে। তো বেশিরভাগই সে এখান থেকে বের হতে হতে তার 15-20 বছর চলে যায়। মুন্সিগঞ্জ, কুমিল্লায়, টাঙ্গাইলে এই যে 10-12টা জেলা অভিবাসন প্রবণ, সেখানে যেই মানুষটা বিদেশ চলে গেল, যে ছেলেটা 20-25 বছর বয়সে, সে যখন দেশে আসে সে তো বিয়ে করতে হবে। সে বিয়ে করবে কখন? তার 25, 26, 27, 28 বছরের জন্য বিয়ে করার জন্য। সে তো তার জন্য এই বয়সে মেয়ে না, সে করে কি ক্লাস 8, 9, 10 একটা মেয়ে বিয়ে করে, যার বয়স 16, 17, 18 বিয়ে করে। সে বিয়ে করার পর সে তো আবার চলে যায়। সামাজিক যে নানান সংকট, সেটাও কিন্তু ওই যে সুরক্ষার অভাব থাকে, তার সন্তানটা যেটা বললাম সুরক্ষার অভাব, এগুলো কিন্তু আমাদের সমাজে এই অভিবাসন অধ্যুষিতগুলোতে ভয়ঙ্কর একটা সংকট। তার যে মানে একদম সুন্দর পারিবারিক জীবন, সেই জীবনগুলো হয় না। তো এর কিন্তু পরিষ্কার ছাপ পড়ে, আমরা কখনো এগুলো ভাবিনি। এবং আমি বলি পৃথিবীর কোনো দেশের উদাহরণ নাই যে আপনি বছরের পর বছর আপনি তার শ্রমিক হিসেবে পাঠিয়ে অর্থনীতি থেকে ভালো করেছেন, তা নয়। দক্ষিণ কোরিয়া বলেন, একসময় তার কর্মীরা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছে, তারপর ফেরত এসে তারা ছোটো ছোটো ব্যবসা করছে। ভারতে এক্সপার্টরা ফেরত এসে দেশের মধ্যে বিনিয়োগ করে। কিন্তু আমাদের দেশেই দেখবেন 15-20 বছর ধরে সে বাইরে আছে তো আছেই, মানে আনটিল। এবং পরিবার স্বজনরাও কিন্তু তাকে একসেপ্ট করে না যে সে আসবে, ধরেই না যে সে টাকার মেশিনের মতন ঈদে মানে কোরবানি ঈদে টাকা পাঠাবে, তার তৈরি করবে। এবং আমার সাইদ ভাই যে প্রশ্নটা করলেন, আমাদের লোক কেন দক্ষ কাজে লাগাতে পারে, দেখেন আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি যদি বলি, তার বয়সও যদি বলি প্রায় 40 বছরের বেশি হয়ে গেল, কিন্তু আপনি দেখবেন গার্মেন্টস ইন্ডাস্ট্রির বেশিরভাগ ম্যানেজারিয়াল পোস্ট বা টপ পোস্টে কাজ করছে শ্রীলঙ্কান, পাকিস্তান, ভারতীয়। এমনকি যে টেলিভিশন ইন্ডাস্ট্রির সেট আপ বা টেকনোলজির কাজে আপনাদের বাইরের থেকে আনতে হয়। আপনি কালকে আপনার অফিসে একজন অফিস সহকারী নিতে চান, 1 লাখ সিভি পড়বে।
আপনার সিভির অভাব নাই, কিন্তু আপনি খুব একজন টেকনিক্যাল একজন লোক খুঁজেন, একজন ইঞ্জিনিয়ার চুজ করেন, আপনি লোক পাবেন না। তার মানে আমরা এই যেই শিক্ষা ব্যবস্থা আমাদের, যে সবাই আমাদের ইউনিভার্সিটি যাইতে হবে, 32 লাখ ছেলে মেয়ে আমাদের এই মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ইউনিভার্সিটি, কিন্তু আপনি এদের মধ্যে অনেকেই পাবেন যেই বিষয়ে সে লেখাপড়া করেছে সেই বিষয়ে তার কোনো দক্ষতা নেই। এই যে আমি সুইজারল্যান্ডের এই উদাহরণটা আমি প্রায় বলি, সুইজারল্যান্ডকে বাসে আমি ট্রাভেল করছিলাম, তোরা বলছে সুইজারল্যান্ড এই রাষ্ট্রটা রান বাই 3H। প্রথম এইচ বলছে যে আমাদের অল্প কিছু লোক আছে যারা হেড, মানে মাথা দিয়ে চিন্তা করে, আমাদের রাজনীতিবিদ, চিন্তাবাদ, দার্শনিক, যারা এই রাষ্ট্রের ভিত্তি কী হবে চিন্তা করে। তারপরে অল্প কিছু লোক তারা হার্ট, ডাক্তার, নার্স, কেয়ার গিভার, তারা এইটা দিয়ে তার প্রফেশন। তারপরে বলছে বাট সুইজারল্যান্ড যে আজকে পৃথিবীর এত উন্নত দেশ হয়েছে, এই জায়গায় এসেছে মূলত নাম্বার 3H, হ্যান্ডস দিয়ে, কারিগরি শিক্ষা দিয়ে। এই যে আমাদের সুইজারল্যান্ডে আমরা কারিগরি শিক্ষা শেখাই, লোকে হাতে কলমে শেখায় আমরা কি করি, সে জানে কীভাবে উন্নয়ন হয়। আপনি উন্নত বিশ্বে দেখবেন ওখানে একজন প্লাম্বারের বেতন, কনস্ট্রাকশনের বেতন, ডাক্তারের বেতন অলমোস্ট সেম, ওদের কিন্তু কাজে পারত। আপনি বাংলাদেশে পাবেন আমরা ড্রাইভারকে মানুষ মনে করি না, রেস্টুরেন্টে কাজ করাকে মানুষ মনে করি না, আমরা সবাই একটা কেরানি হইতে চাই, সচিব হইতে চাই, ওই আপনি দেখবেন ওই অফিস সহকারী হইতে চাই, কি একটা চাকরি চাই যে চাকরিতে বসে বসে সে সাইন করতে পারবে। এই যে আমাদের মানে জাতিগতভাবে আমরা কি মনে করি যে লেখাপড়া কম করতে বা করে না, ও টেকনিক্যাল ইউনিভার্সিটিতে পড়তে যাবে, ও কারিগরি শিক্ষা যাবে। কলোনির মধ্যে ছিলাম, মানে আমাদের ব্রিটিশ যে কলোনি বানিয়েছে আমাদের কেরানি তৈরি করে, যে আমরা আদৌ ওখান থেকে বেরোতে পারিনি। আপনি বলেন কোনো বিষয়ের আমি নাম বলছি না, ধরেন কোনো একটা বিষয়, ধরেন আপনি দর্শন আমি বলি, বা ধরেন ইংরেজি পড়েন, বা আমি সাংবাদিকতা বা আন্তর্জাতিক সম্পর্ক, আপনি এইখানে লাখ লাখ ছেলেমেয়ে পড়ছে, আপনি দর্শন পড়বে তো খুব মেধাবী ছেলেমেয়েরা, আপনার লাখ লাখ ছেলেমেয়ে তো দরকার, পড়ানোর দরকার নেই। তাহলে আপনার আমার ঠিক করা উচিত আমার শিক্ষা। দেখেন কিউবার ঠিক করেছে যে তার ডাক্তার বা নার্স বানিয়ে সারা পৃথিবীতে দিবে। এই যে এক একটা দেশ ঠিক করে, আমার কিন্তু কোনো শিক্ষা নীতি নাই, মানে কাগজে কলমে আছে, বাস্তবে আমি কীরকম শিক্ষা চাই। আমি তো মনে করি যে আমাদের সাথে বহুরূপী শিক্ষা, ইংরেজি মাধ্যম, উচ্চ মাধ্যম, গ্রামের, আপনি দেখেন আপনি এমন একটা শিক্ষা ব্যবস্থা করছেন, কিন্তু গ্রামের একটা ছেলের জন্য কিন্তু তার ওই টেকনিক্যাল ল্যাবের সিস্টেম তার তো নাই। শহরে উচ্চ মাধ্যমিক, উচ্চ শিক্ষা আছে, ইংলিশ মিডিয়াম, এই যে নানান ধরনের শিক্ষার কারণে কিন্তু আপনি দেখছেন আমাদের যে একটা বিভাজন গড়ে উঠছে। দেখেন আমি যদি বলি আমাদের যে পরিমাণ ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, আমি তাদেরকে কি যদি খুব ভালো অ্যারাবিক শেখাতে পারতাম, অ্যারাবিক যেটা সে বলতে পারে, বুঝতে পারে, তারা অনেকে কিন্তু আরবি ভালো জানে, তাকে যদি এবার আমি একটু স্কিল করতে পারতাম টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে কারিগরি শিক্ষা দিয়ে, তাহলে ও হয়তো মধ্যপ্রাচ্যে গিয়ে যদি আরবি ভাষাটা জানতো সবচেয়ে বেশি আয় করতে পারতো। এই যে পুরো জাতিটাকে নিয়ে ভাবনা খুব দুঃখজনক হলে সত্য, আমাদের যারা নীতি নির্ধারক তারা কাগজে কলমে বা মুখে যাই বলুক না, অন্তরে যে বাংলাদেশটা বোঝা সেইটা তাদের নাই। আমি বলি দেশপ্রেমের যথেষ্ট ঘাটতি আমাদের আছে, আমরা জানি না আমরা দেশটাকে নিয়ে কী করতে চাই। আমি যদি ঠিক করি, আমি অনেকেই বলে যে বাংলাদেশের সংকটটা কি, আমি বলি বাংলাদেশের সংকটটা অর্থের সংকট না, বাংলাদেশের সংকটটা হচ্ছে শিক্ষা, মনুষ্যত্বের মূল্যবোধের সংকট। আমরা মানুষ তৈরি করতে পারি না। মানুষ মানে কি? মানুষ মানে যে একজন মানুষ আরেকজন মানুষের কেয়ার করবে, পুরো জাতি কেয়ার করবে। আজকে আমরা ধরেন এত বিভক্তি, এত কিছুর মধ্যে আছে, অমুক পড়লে আমরা খুশি, অমুক ধর্মের লোক খুশি, কিন্তু ধরেন উচিত ছিল কি, ধরেন একজন বাংলাদেশি যেই প্রান্তে মারা যাক, একজন বাংলাদেশের পরাজয় মানে কিন্তু বাংলাদেশের পরাজয়, সে যেই ধর্মে যেই দর্শনের হোক না কেন। আমেরিকা তার একজন নাগরিককে বাঁচাতে পুরো পৃথিবীর একটা দেশ ধ্বংস করে দিতে পারে, তা আমরা কি করছি, নিজেরা নিজেদের নাগরিককে হত্যা করছি। এই যে জাতীয়তাবোধ, নাগরিকত্ববোধ, একবোধ, আমাদের শিক্ষা মূল্যবোধ আমাদের তৈরি করতে পারছে না। যে কারণে ওই যে প্রশ্নটা করলেন, আমি তো আমার লোককে দক্ষ শিক্ষা করতে পারিনি, স্কিল দিতে পারিনি বলে আমার দেশে বসে ভারতীয়রা, শ্রীলঙ্কানরা, পাকিস্তানিরা তারা সবচেয়ে বেশি আয়টা করে নিচ্ছে, আর আমার লোকজন যাচ্ছে হচ্ছে কি বাইরে কাজ করতে। আর সবচেয়ে দক্ষ আমার যে বইটার ছেলেটা ছিল বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছে, সে আবার বাইরে পড়তে চলে যাচ্ছে। প্রতি বছর যে 50-60 ছেলে মেয়ে চলে যাচ্ছে, সে চলে যাচ্ছে, সে গিয়ে বাইরে সার্ভ করছে, ওই দেশে সার্ভ করছে। কেন? কারণ তাকেও আপনি আবার দেশের মধ্যে একজন ডাক্তার, ইঞ্জিনিয়ারকে দেশের মধ্যে যেভাবে কাজে লাগানোর দরকার একটা বিশ্ববিদ্যালয়ে পাশ করা ছেলেকে, সেটাও আমরা পারছি না। যার ফলে আমাদের সবচেয়ে মেধাবীরাও চলে যাচ্ছে, আবার তরুণ ছেলে মেয়েরা যারা শক্তি গায়ের তারাও চলে যাচ্ছে। আপনি টাঙ্গাইল বলি, কুমিল্লা বলি, আপনি ধান কাটার শ্রমিক পাবেন 1000 টাকা দিয়ে পাবেন না, তার মানে আপনার শ্রম নেই, তার মানে আপনার শ্রমের দাম মানে দেশের মধ্যে উচ্চ মূল্য হয়ে যাচ্ছে। আর সেই লোকটাই আমার বিদেশে কাজ করছে, সে সৌদি আরবে, মধ্যপ্রাচ্যে, আপনি বিশ্বাস করবেন ওখানে 18-20 ঘন্টা করে সে যে টাকা আয় করে, দেশে সে একটা ছোট চায়ের দোকান দিলেও এর চেয়ে বেশি আয় করতো। তো তার মনের মধ্যে ঢুকে গেছে বিদেশ, বিদেশ মানে খুব ভালো, ইউরো উড়ে গেলেই আমি, এই যে স্বপ্ন, এই স্বপ্নের ফলে সে ভাবে আমি বিদেশ গেলে খুব ভালো থাকবো। তো বিদেশের জীবনটা তো রঙিন না, স্বপ্নের না, যেমনটা আমরা ভাবি। শরীফ, আমরা একটা ছোট বিরতি নিয়ে আসতে যাচ্ছিলাম। দর্শক, জেডএসআরএম প্রেজেন্টস মিট দ্য পিপল অনুষ্ঠানে সময় হলো একটা ছোট্ট বিরতির, ফিরছে একটু পর, সাথেই থাকবেন।
দর্শক, জেডএসআরএম প্রেজেন্টস মিট দ্য পিপল অনুষ্ঠানটিতে বিরতির পর আবার আপনাদেরকে স্বাগত। আমাদের সাথে অভিবাসন বিশেষজ্ঞ রয়েছেন শরীফুল হাসান এবং এই সাথে রয়েছেন শিক্ষার্থী এবং সাংবাদিক। আমরা কথা বলছিলাম বাংলাদেশের অভিবাসন সংকট নিয়ে। জনাব শরীফুল হাসান, বিরতির আগে আমরা বিভিন্ন সমস্যার কথা বলছিলাম। এই সমস্যার কথা আমার মনে হয় বাংলাদেশের যারা আছেন সরকার পর্যায়ে তারা সবাই জানেন, কিন্তু সমাধান হয় না। আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তার আগে আমি একটু দর্শক সারি থেকে প্রশ্ন নিয়ে আসতে যাচ্ছিলাম। কে প্রশ্ন করবেন? আমি রাশিদুজ্জামান খান। এই বিষয়টা নিয়েই আসলে আমার কোয়েশ্চেনটা ছিল। সেটা হচ্ছে গিয়ে দেখুন, সংকটগুলো কী কী সেগুলো তো মোটামুটি আমরা সবই জানি। প্রচুর গবেষণা হচ্ছে প্রাইভেট সেক্টরে, ইভেন পাবলিক সেক্টরেও গবেষণা হচ্ছে দেখছি। কিন্তু এই উত্তরণের যে উপায়গুলো সেগুলো কম বেশি আমরা দেখছি যে নানান পক্ষ থেকে আসছে, কিন্তু এখানে আমরা কোনো বিদ্যমান বা ভিজিবল প্রেশার গ্রুপ দেখছি না যারা আসলে পাবলিক সেক্টরের সাথে বা প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর কম্বিনেশনে একটা কাজ করবে, এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য মানে যে উপায়গুলো সেগুলো ইমপ্লিমেন্ট করবে। এই বিষয়ে আসলে সমস্যাটা এই জায়গায় আসলে অবস্ট্যাকলটা কি, এখানে কেন আগাচ্ছে না? শরীফ ভাই, আমি সাথে একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন করে রাখতে চাচ্ছিলাম। মানে 5 আগস্টের পরে আমরা দেখেছি যে অনেক দাবি দেওয়া নিয়ে অনেকে মাঠে নেমেছে। এই প্রবাসীদের সমস্যা নিয়ে আমি মাঠে নামতে কাউকে দেখলাম না। আরেকটা ব্যাপার হচ্ছে যে এর আগে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে তো জানেনি, মানে বিশাল বিশাল সিন্ডিকেট হলো, শ্বেতপত্র প্রকাশিত হলো। আমি দেখছিলাম 1 দশকে 13,40,000 কোটি টাকা নাকি খালি পাচারই হয়ে গেছে। এই সিন্ডিকেট কি এতটাই বড় যে সরকারও নিয়ন্ত্রণ করতে পারে না, নাকি ওই সিন্ডিকেটের ভাগ সরকারও পায়? এবং এখন আমি যখন সিন্ডিকেট নিয়ে খোঁজ নিচ্ছিলাম শুনলাম সেটা নাকি এই 5 আগস্টের পরেও রয়ে গিয়েছে। না, ধন্যবাদ। যে প্রশ্নটা সাইদুজ্জামান করেছেন যে প্রেশার গ্রুপ, আপনি দেখেন, আপনি গার্মেন্টসের যে কোনো দাবি দেওয়াদের দেখবেন আপনি বিজিএমএ খুবই স্ট্রং, সরকারের কাছে তার এত টাকা দিতে হবে, কোভিডের সময় 5,000 কোটি টাকা দিতে হবে, তার কিন্তু প্রেশার গ্রুপ হিসেবে বিজিএমএ খুবই কাজ করে। না, সেটা নিজেদের আর কি, শ্রমিকদের জন্য বলেন, নিজেদের স্বার্থে বলেন, সেক্টরের জন্য বলেন। তো আমাদের প্রবাসীরা কি হয়, ও তো সব দেশের বাইরে থাকে, এই 1 কোটিরও প্রবাসী দেশের বাইরে, যেই তার জন্য যে প্রেশার গ্রুপ, সে যেহেতু দেশের মধ্যে থাকে না, কাজেই তার কথাটা কেউ শোনে না। সেজন্যই আপনার একটা বড় কাজ হতে পারতো যদি তাকে আপনি ভোটার করতেন। প্রবাসী যদি ভোট দেওয়ার থাকতো, এবার তো একটা পরিকল্পনা করছে। এই যে 1 কোটিরও বেশি প্রবাসী, 1 কোটি 20 লাখ, আপনি যদি দেখেন তাহলে হচ্ছে আমাদের মোট ভোটারের প্রায় 10 থেকে 15%। তো যখন আপনার 10, 15, 20% ভোটার আপনার এরা থাকতো, তখন কিন্তু আপনি অটোমেটিকলি তার কথা শুনতেন। এখন যেহেতু সে দেশের বাইরে আছে, আপনি তাকে ভোটার করেন। অনেক বছর ধরেই তাদের আলোচনা, সবাই বলে আমরা করব আলোচনা, কিন্তু আজ পর্যন্ত কখনো হয়নি ভোটার। এটা যে খুব কঠিন কাজ তাও না। এই যুগে ভোটার করে তাকে ভোট দেওয়াটা খুব কঠিন কাজ না, এটা চাইলেই করা যায়। তো প্রথমত তাকে ভোটার করা হয় না বলে প্রেশার গ্রুপ হিসেবে তার বিষয়গুলো আসে না। আপনি যেটা বলছিলেন যে 5 আগস্টের পর, হ্যাঁ, প্রবাসীরা তার কোনো কিছুর জন্য তাকেই রাস্তায় নামতে হয়। কোভিডের সময় সে সৌদি আরবে যাবে, তার টিকিটের জন্য তাকে রাস্তায় নামতে হচ্ছে, সোনারগাঁয়ের সামনে সারাক্ষণ রাস্তা বন্ধ করে থাকতে হচ্ছে, তার টিকা পাওয়ার জন্য তাকে রাস্তায় নামতে হচ্ছে। এখন আপনি দেখবেন এই মালয়েশিয়া যাওয়ার জন্য যারা নির্ধারিত সময়ের মধ্যে 31 মের মধ্যে গত বছর গেট যেতে পারলো না টিকিটের কারণে, অনেকক্ষণ তারা রাস্তায় নেমেছে। তো রাস্তায় কেউ না কেউ নামছে, কিন্তু এই বাংলাদেশে আপনি সংকটগুলোর সমাধান আমরা আসলে করতে চাই কিনা তা নিয়ে আমার প্রশ্ন আছে। আমাদের যারা নীতি নির্ধারক, আমাদের আবার রাজনীতিবিদ থাকে, মানে আমার প্রায় মনে হয় তারা আসলে আমাদের সাধারণ নাগরিকের স্বার্থ দেখে, নাকি আসলে কিছু সিন্ডিকেট, কিছু লোক ব্যবসায়ী বা তার স্বার্থটা দেখে। এই রাষ্ট্র, আমি সবসময় বলি যে এই রাষ্ট্রে যদি 1700 মানুষ সৎ হয়ে যেত, যারা এই মন্ত্রী, উপদেষ্টা, সচিব, বিভিন্ন দপ্তরের প্রধান, বিচারপতি, জেলা প্রশাসক, এইরকম অল্প করে আমরা কথায় কথায় আমরা আমাদের মানুষকে গালি দিই, আমাদের মানুষ দায়ী না, আমাদের মানুষ ঠিক থাকে না, কিন্তু আমাদের মানুষ কিন্তু অপরাধ করে কিন্তু এই যে দায়িত্বশীল পদে আছে তারাই। আপনি দেখেন কেন 1.5 লাখ 2 লাখ টাকা সিন্ডিকেট টিকিটের জন্য হবে। আমরা দেখিয়েছি, আপনি যখন কি করেন, টিকিট আপনি বুক করেন কোনো নাম ছাড়া, পাসপোর্ট ছাড়া, এবং আপনি যদি শুধু টিকিটের আগে, আপনি দেখেন প্রথম যখন একজন মানুষ ভাবে দেশের বাইরে যাবে, পাসপোর্ট শুরু হয়, তখন থেকে সংকট। পাসপোর্ট তৈরি করতে গিয়ে যে কি ভয়ানক সংকট হয়, আপনি 10, 15, 20, 25, 30 হাজার টাকাও সে পাসপোর্ট তাকে দিয়ে খরচ করতে, কেন? পাসপোর্ট একটা ভেরিফিকেশন আছে। আপনি দেখেন পাসপোর্ট কিন্তু মানে কোনো আপনি নাগরিকত্ব না, পাসপোর্ট মানে হচ্ছে একটা ট্রাভেল পারমিট। আপনার বাংলাদেশের পাসপোর্ট পাওয়া থাকা মানেই এই না যে আপনি বাংলাদেশের নাগরিক। আপনি বাংলাদেশের নাগরিক কিনা সেটা নিশ্চিত করে আপনার জাতীয় পরিচয়পত্র। পাসপোর্ট ইজ এ ট্রাভেল ডকুমেন্ট। তাহলে আপনার যার জাতীয় পরিচয়পত্র আছে, আপনি তার পাসপোর্ট দিয়ে দিন 24 ঘন্টার মধ্যে। না, আপনার জাতীয় পরিচয়পত্র থাকার পরে পাসপোর্ট নেওয়ার জন্য আপনাকে হয়রানি বছর ঘুরতে হবে, পুলিশ ভেরিফিকেশান, এইটা ওইটা। পাসপোর্ট তৈরি করলেন, এবার হচ্ছে মেডিকেল টেস্ট। আপনি বিদেশ যাওয়ার জন্য আপনার মেডিকেলে পরীক্ষা দিতে হবে, গামকার অধীন কতগুলো সেন্টার আছে, আপনি এখানে পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষার জন্য আপনার হাজার হাজার টাকা খরচ করবেন, সেই পরীক্ষার 3 মাসের মধ্যে আবার মেয়াদ শেষ হয়ে যাবে।
পাসপোর্ট, মেডিকেলের সিন্ডিকেট, তারপর ডিমান্ডটা যে কিনবেন, আপনি ছোট্ট একটা কাজ 5 লাখ 7 লাখ টাকা দিয়ে খরচ করে আপনার যেতে হয় বিদেশ যাওয়ার জন্য। মালয়েশিয়া আমাদের যে সিন্ডিকেট ছিল 25 জনের একটা সিন্ডিকেট, তার আগে 10 জনের সিন্ডিকেট। দেখেন আমি তখন প্রথম আলোর সাংবাদিক, আমি একদম লিখেছি যে এরা সিন্ডিকেট এই কারণে হচ্ছে। সিন্ডিকেট বলেছে আমি হচ্ছে বাংলাদেশের শ্রমবাজারে ক্ষতি চাই, তারা আমাকে থ্রেট দিয়েছে। এবং এই রাষ্ট্রকে বলার পরে রাষ্ট্র সেই সিন্ডিকেট তো ব্যবস্থা নেয়নি, বরং 2018 সালে যে সিন্ডিকেটের কারণে বাজার বন্ধ হয়েছে সেই সিন্ডিকেটকে দিয়ে আমরা আবার 2022-23 সালে করছি। এবং আমরা যখন কথা বলি, আমরা অনেক সময় গত 15 বছর বা 16 বছরের কথা বলি, গত 54 বছর ধরে একই সংকট, এই একই, যখন যারা ক্ষমতায় থাকে তাদের লোক, তাদের ব্যবসা, তাদের সিন্ডিকেট, তাদের এই কাজগুলোই তারা হয়। আপনি যদি মালয়েশিয়ার গত 45 বছরের হিস্ট্রি দেখেন, 1991 সালে মালয়েশিয়া কর্মী যাওয়া শুরু হয়েছে, বেশিরভাগ সময় এই সিন্ডিকেট দুর্বৃত্তায়ন বাংলাদেশ থেকে হয়েছে। আচ্ছা শরীফ ভাই, 5 আগস্টের পর কি কোনো পরিবর্তন দেখেছেন আপনার? আমি জানি না, আমি শুধু 5 আগস্ট বললাম, বিশেষ করে আমি গত 54 বছরে কোনোদিন, গত মানে 89 থেকে স্মৃতি আমার বিমানবন্দরে নাকি ভিআইপি সুবিধা দেওয়া হয়। দেখেন আমার 89 থেকে গত 30, 35, 40 বছরের স্মৃতি আমার মোটামুটি মাথায় আছে। তার আগেরটা আমি বই পড়ে দেখেছি। এই দেশে গত 54 বছরে একদিনের জন্যও জনগণের যে স্বপ্ন, জনগণের যে সরকার, জনগণ যেভাবে চায়, একদিনের জন্য ছিল না। 1971 সালের 16 ডিসেম্বর পর বলেন, 90-এর পর বলেন, 5ই আগস্টের পর বলেন, আমরা আশা দেখেছি, কিন্তু আমরা দেখেছি ক্ষমতা যারা যায় সেই একই বৃত্তে। আপনি খোঁজ নেন তো বাজারে জিনিসপত্রের দাম কমেছে কিনা, যে প্রবাসী কোনো বিদেশ যেতে চায় তার টিকিটের দাম কমেছে কিনা, সে দূতাবাসে তার হয়রানি বন্ধ হয়েছে কিনা, তার মেডিকেল সংকটটা কমেছে কিনা, হজের টিকিটের দাম কমেছে কিনা। সৌদি আরবে তো এখন টিকিটের দাম 1.5-2 লাখ টাকা। কেন? এখন কোন সিন্ডিকেট হলো? কি কারণে টিকিটের দাম যেটা 6 মাস 1 বছর আগেও যে টিকিট 30-35 হাজার টাকা ছিল, সেটা কেন 1.5-2 লাখ টাকা হয়ে গেল? কোন কারণে? আপনি বলেন কোন দেশে বিদেশ যাওয়ার খরচ কমেছে? আপনি এয়ারপোর্টের হয়রানি বন্ধ হয়ে গেছে কিনা? দরকার নেই, আপনি যে কোনো 100 জন প্রবাসীকে জিজ্ঞেস করেন যে আপনি ভালো আছেন কিনা, আপনি একজন সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন ভালো আছে কিনা আপনি। এবং এই দেশে একটা বড় সংকট কিছু তরুণদের কর্মসংস্থান, যে আলাপটা করছেন, আমাদের তরুণরা কেন এত হতাশ? মহল্লায় মহল্লায় কলেজ করেছি, কলেজ করে অনার্স সার্টিফিকেট দিয়েছি, আমার কি কোনো লক্ষ্য আছে আমি আমার জনগণকে কোন জায়গায় নিতে চাই, আমি আমার তরুণ প্রজন্মে কোন শিক্ষা শিক্ষিত করতে চাই 20 বছরে? আমি তো করি নেই। ভীষণ দুঃখজনক হচ্ছে আমাদের তরুণরা হচ্ছে রবীন্দ্রনাথের ফটিকের মতন, মানে কেউ তাদের কথা শোনে না, কেউ তাদের কথা বুঝতেও চায় না। যে কারণে কিন্তু আমাদের তরুণরা হতাশ হয়ে দেশ ছাড়তে চায়। একদল সাগর পাড়ি দিয়ে যেতে চায়, একদল সৌদি আরব যেতে চায়, একদল বুয়েট ইউনিভার্সিটির ছেলেরা পিএইচডি মাস্টার্স করতে চলে যায়, আর যে লেখাপড়া করতে চায় না সে সৌদি আরব। নেভার এন্ডিং সিচুয়েশন। আমি একটু প্রশ্ন নিয়ে আসতে যাচ্ছিলাম ওখানে। শরীফ ভাইয়ের কাছে আমার প্রশ্নটা হলো যে আপনি যে আমাদের প্রতি বছর যে লাশের কথা বললেন, তার এছাড়াও আমাদের দেখা যায় যে বিদেশে যারা থাকে তাদের হেলথ অ্যাক্সেস, তারপরে বিভিন্ন ধরনের যখন কাজ করার ক্ষেত্রে নানান ধরনের অসুবিধার সম্মুখীন যখন হয়, তখন কিন্তু আমাদের দেশ থেকে আমাদের যে লোকাল অ্যাম্বাসি আছে তারা ওখানে যখন যায়, সেখানে তাদের যে সাপোর্ট পাওয়ার কথা তারা কিন্তু সেটা পায় না। তাহলে এই যে মানে অসুস্থ হয়ে গেলে যে ট্রিটমেন্টের ব্যবস্থা, তাদের ধরেন ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, তারা ল্যাঙ্গুয়েজের কারণে ট্রিটমেন্ট অ্যাক্সেস করতে পারে না, বা হচ্ছে ওইখানে যখনই যাওয়ার পরে কাজ পায় না। তো এই ক্ষেত্রে আমাদের লোকাল অ্যাম্বাসিগুলোর যে ভূমিকা, সে ভূমিকা আমরা অনেক দিন ধরে, আপনিও বলে আসছেন, আমরা পত্রিকায় অনেক সময় লিখে আসছি, এই যে এইটার যে কোনো চেঞ্জ হচ্ছে না, এটা আদৌ কি কোনো মানে চেঞ্জ কেন হচ্ছে না, বা চেঞ্জ না হওয়ার কারণটা কি বলে আপনার মনে হয়? এটা আপনার কাছে আমার প্রশ্ন। না মানে ধন্যবাদ, আপনি আসলে একদম আপনি নিজেও এটা নিয়ে কাজ করেছেন। আমি টানা 2 বছর যতজন প্রবাসী লাশ আসছে, আমি সেই লাশগুলো কেন মারা যায় সেগুলো বিশ্লেষণ করার চেষ্টা করেছি। এবং শুনলে ভীষণ অবাক লাগে, 25 বছরের একজন তরুণ, 24 বছরের একটা তরুণ, 28 বছরের একজন তরুণ জীবন হারায়। এবং 2008 সাল থেকে যদি বলি এই বছর পর্যন্ত প্রায় 55,000 প্রবাসী লাশ আসছে, বেশিরভাগই আবার হার্ট অ্যাটাকে। সবচেয়ে বেশি হচ্ছে ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাক। আমি দেখেছি 94% তাদের মৃত্যু হচ্ছে অস্বাভাবিক মৃত্যু। এবং এই যেই সন্তানটা মারা যায়, আপনি বললাম না ঢাকা মানে এয়ারপোর্টের কার্গো গেট, আপনি যদি কার্গো গেটে যান এমন কোনো দিন নাই, কান্না। এবং আপনি দুঃখ যাবেন, আপনি ওইখানকার যে লাশগুলোকে আপনি যেভাবে মালামাল যেভাবে নেয়, ঠিক সেভাবে লাশগুলোকে পরিবারগুলো যে একটা বসবে সেই জায়গাও নেই। আমি বছর দেড়েক আগে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলাম যে অন্ততপক্ষে লাশগুলোকে একটু মর্যাদার সাথে যেন রাখা হয়, পরিবারগুলো যে একটু বসতে পারে সেইগুলো একটু দেখেন। মানে ভীষণ দুঃখ হয়। আমি অনেক দূতাবাসের, আমি মালয়েশিয়ার কথা বলি, অনেক দেশের দূতাবাসে গিয়ে আমি দেখেছি যে আমাদের প্রবাসীরা যেখানে সেবা নিতে আসে, টয়লেটটা ওখানে ব্যবহার উপযোগী না, প্রচণ্ড গরমের মধ্যে সে রোদে কষ্ট পায়। দেখেন একজন
ভারতীয়র সাথে, একজন শ্রীলঙ্কার সাথে, একজন ফিলিপাইনের সাথে কিন্তু সৌদি আরব, কাতার, বাহরাইন, মালয়েশিয়া এরকম আচরণ করতে পারে না যা বাংলাদেশের সাথে করে। বাংলাদেশিদেরকে মালয়েশিয়ান এয়ারপোর্টে সবাইকে হাতে শেকল দিয়ে, পায়ে শেকল দিয়ে এয়ারপোর্ট পার করছিল। আমি সাংবাদিক হিসেবে সেই ছবি তুলে পরের দিন পত্রিকায় প্রথম পাতায় ছাপা হওয়ার পর আমাকে দূতাবাসের কর্মকর্তা 10 বছর আগে প্রশ্ন করেছেন, আপনি এই ছবি কেন ছাপতে গেলেন, এটা নিয়ে এত হাউকা হচ্ছে। মানে তার মাথায় ঢোকেন, সে যে পায়ে শেকল পরাচ্ছে, কোনো আইনেই অভিবাসীদের আপনি শেকল পরাতে পারেন না। সেই আর এই ধারণা নাই তার। আমাকে প্রশ্ন সাংবাদিক হিসেবে কেন আমি ছবি তুলেছি। তো এই যে নাগরিক হিসেবে যদি আমি আমার নাগরিককে মর্যাদা না দেই, অন্য দেশে তো ঠেকা পড়ে নাই দিতে। এই যে আমার 55,000 লাশ আসলো, আমরা অনেক দিন ধরে বলেছি রাষ্ট্রীয়ভাবে একটা গবেষণা হোক যে আমার প্রবাসীরা কেন মারা যায়, তাহলে কী কারণটা মারা যায়। আমি সৌদি আরবে দীর্ঘদিন থাকা ডাক্তার বাদের সাথে কথা বলেছি। বেসিক যে হেলথ, সেটা আমাদের লোকজন হয় কি 18-20 ঘন্টা কাজ করে। সৌদি আরবে 54-55 ডিগ্রি তাপমাত্রা, এই প্রচণ্ড গরমের মধ্যে কাজ করে। ওখানে তারা অনেক সময় সস্তায় সিগারেট বা মাংস খায়, সাধারণ জীবনযাপনটা কি জানতেন, এবং সে আনডকুমেন্টেড থাকে। আমাদের বেশিরভাগ বাংলাদেশে আনডকুমেন্ট মানে সে অবৈধ হয়ে যায়। তখন সে চাইলেই ডাক্তার দেখাতে পারে না, ক্যাম্প থেকে বের হতে পারে না। তার যে একটা মেডিকেল হেলথ ক্যাম্পেইন, সেই জিনিসগুলো হয় না। এই যে 55,000 মানুষ মারা যাওয়া, যার বেশিরভাগ প্রতি বছর গড়ে 4 থেকে 5,000 মানুষ মারা যায় আমার প্রবাসী, তো তাদের জন্য আমি কি করেছি। যে কথাটা আপনি শুনলেন, স্বাস্থ্যসেবা যে আমাদের প্রবাসীদের, সেই বিষয়টা ভীষণ অবহেলা। আমার প্রায় 300-এরও বেশি মেয়ে সুইসাইড করেছে মধ্যপ্রাচ্যে, বেশিরভাগ সৌদি আরবে। আমার প্রায় 1000 নারীর লাশ আসছে। শরীফ, আমরা আরেকটা যদি প্রশ্ন নিয়ে আসি এখান থেকে। আমরা দেখলাম যে জুলাই অভ্যুত্থানে যখন বাংলাদেশে ইন্টারনেট বন্ধ হয়ে গেল, তারপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ ঘোষণা করা হলো, সবাইকে হল ছাড়া নির্দেশ দেওয়া হলো, ওই সময়টা আমরা দেখলাম যে আন্দোলন কিংবা যে বিপ্লব সেটা থেমে যাওয়ার পর্যায়ে। ওই সময় দেখলাম আমরা যে শুনলাম যে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা তারা হচ্ছে যে বিক্ষোভ করে, ওই দেশের যে নিয়ম সেই নিয়ম ভেঙে রাস্তায় নামে বিক্ষোভ করে। এরপরে আমরা দেখলাম যে সেই বিক্ষোভের দায়ে তাদের জেল জরিমানা হয়, সেখানে যাবজ্জীবন সহ 57 জন প্রবাসী বাংলাদেশির। পরবর্তী সময়ে ডক্টর ইউনূস তিনি আসলে খুবই একটি ভালো কাজ করেছে যে তাদেরকে দেশে ফিরিয়ে এনেছে যে কোনোভাবেই হোক। কিন্তু আমরা এই সাম্প্রতিক সময়ে দেখছি যে এই প্রবাসীরা আবার রাস্তায় নামছে। তারা হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করতে যাচ্ছে, কথা বলতে যাচ্ছে, তারা কোনো ধরনের রেসপন্স পাচ্ছে না। আমি ব্যক্তিগতভাবেও বেশ কয়েকজনের সাথে কথা বলেছি এই বিষয় নিয়ে। তারা বলছে যে তাদেরকে 50,000 করে টাকা দেওয়া হয়েছে, যেটিকে বলা হচ্ছে যে তাদের ক্ষতিপূরণ। আমি এখানে ব্যক্তিগতভাবে অনেকের সাথে কথা বলেছি যারা আসলে বাংলাদেশি টাকায় 4 থেকে 5 লাখ টাকার চাকরি করতো। তাদেরকে বলা হয়েছিল যে দেশে ফেরার পর তাদের পুনর্বাসন দেওয়া হবে। এখানে প্রায় 200-র মতো প্রবাসী বাংলাদেশি ফিরলো। আরেকটি বিষয় যদি বলি যে গত বছর অর্থাৎ 2024 সালে প্রায় 10 লাখের বেশি বাংলাদেশি কাজের খোঁজে পৃথিবীর বিভিন্ন দেশে গেল, কিন্তু কখনো আমরা আসলে এই তথ্যটা জানতে পারি না যে কত বাংলাদেশি ফিরে আসলো। যাই হয়তো বা কখনো অবৈধভাবেও যাই, আমরা অনেক সময় কাজ করতে গিয়ে দেখি যে অবৈধ পথে যায়, কিন্তু ফেরার সময় দেশে তো নিশ্চয়ই সেটা বৈধভাবে ফিরে। সেই তথ্যটা আমরা এখন পর্যন্ত পাই না। বিশেষ করে যদি আমরা দেখি যে এই মালয়েশিয়া যারা যেতে পারলো না, 18,000 কর্মী, তাদেরকে এখনও হচ্ছে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে কম করে হলেও 20টা রিপোর্ট করেছি এই মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ার পর, কিন্তু মানে বদলাচ্ছে না কেন, পরিস্থিতি আসলে কেন বদলাচ্ছে না। আরেকটা যদি জানতে চাই আপনার কাছে যে 104টা টিটিসির কথা বলা হচ্ছে, যেটা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে, তো সেখানে দক্ষতার নাম করে আসলে কি শেখানো হচ্ছে, যে সরকারি অর্থ ব্যয়, মানে কি শিখছে আমাদের বাংলাদেশিরা? ধন্যবাদ। আপনি আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধ বলেন কিংবা জুলাই আগস্ট আন্দোলন বলেন, আমাদের প্রবাসীরা কিন্তু দারুণ ভূমিকা রেখেছে। মুক্তিযুদ্ধের সময় যেমন তারা বাংলাদেশের পক্ষে ফান্ড কালেকশন করা থেকে নানান প্রচার প্রচারণা, একইভাবে জুলাই আগস্টে কিন্তু তারা আন্দোলনের সংহতি প্রকাশ করে তারা বলেছে তারা রেমিটেন্স পাঠানো বন্ধ করবে। কিন্তু আমাদের দুঃখ হচ্ছে আমরা কখনোই এই প্রবাসীদেরকে আসলে যথাযোগ্য সম্মানটা দিতে পারিনি, যার কারণে যেটা সম্রাট বলল, ফেরত আসার পর কিন্তু তাদের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়েছে। তারা আমার সাথে নিয়মিত যোগাযোগ করে, আমি তাদেরকে বলি আপনারা একটু যান, উপদেষ্টা তোপের মুখে পড়েছেন, সেটা আবার ভিডিও ভাইরাল হলো। হ্যাঁ, কিন্তু তাদেরকে আসলে সময় দেওয়ার মতন তো সময় আমাদের মাননীয় উপদেষ্টাদের, প্রধান উপদেষ্টার কতটুকু আছে আমি জানি না। তো এই মানুষগুলো কিন্তু আসলে হাজারি করছে, ঘুরছে। শুধু 57 জন না, ফেরত সংখ্যাটা আরও অনেক বেশি। আরব আমিরাত থেকে ফেরত এসেছে আপনার শতাধিক লোক, সৌদি আরব থেকে ফেরত এসছে। এবং যেই কথাটা
সম্রাট বলে আমাদের কত লোক ফেরত আসে আমাদের সঠিক তথ্য নেই, আমাদের কত লোক যায় সেটারও সঠিক তথ্য নিয়ে আমার সন্দেহ আছে। কারণ হচ্ছে আমাদের একই লোক ধরেন হয়তো তার 20 বছরে 4 বার বিদেশ গেছে, তাকে 4 বার কাউন্ট করা হয়েছে। তো ঠিক একইভাবে আমাদের কত লোক সঠিকভাবে বিদেশে আছে সেটা সুনির্দিষ্ট ডাটা আমাদের কাছে নেই। আবার কত লোক ফেরত আসলো সেটাও আমরা এখন পর্যন্ত আমরা হিসাব করতে পারি না, কারণ ওই যে ডেটার আমাদের যথেষ্ট রকমের ঘাটতি রয়েছে। এই ডিজিটাল যুগে কিন্তু আপনার মেশিন রিডেবল পাসপোর্ট আছে, ই পাসপোর্ট আছে, তারপরেও ঠিক কত লোক আমাদের দেশের বাইরে আছে, কত লোক প্রতি বছর ফেরে, সেই তথ্যটা জানাতে না পারা আমি মনে করি সেটা আমাদের একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ঘাটতি। এবং আপনি শুনলে অবাক হবেন, এই যে বলছি $27 বিলিয়ন, এই যে আমরা বলছি যে তারা এই বাংলাদেশ অর্থনীতি টিকিয়ে রয়েছে, তো তাদের জন্য কি রাষ্ট্রের বিনিয়োগ আছে? আপনি শুনলে অবাক হবেন, 1 টাকাও নাই। এই যে প্রবাসীরা সে যখন মারা যায় তাকে যখন 3 লাখ টাকা দেওয়া হয় বা বিপদে, এটা কিন্তু রাষ্ট্রের টাকা না, তার টাকা। একজন প্রবাসী যখন বিদেশ যায় সে তখন 3 লাখ টাকা করে 3,500 টাকা করে একটা কল্যাণ ফি দিয়ে যায়। সেই 3,500 টাকা জমতে এখন কয়েক হাজার কোটি টাকা হয়েছে। সেই এই যে সরকারি কর্মকর্তাদের যে বেতন দেওয়া হয় ওই কল্যাণ বোর্ডে যারা কাজ করেন, এই প্রবাসীদের টাকা বেতন দেওয়া হয়। মারা গেলে সে 3 লাখ টাকা পায়, এইখানকার টাকা যায়। তাহলে যেই মন্ত্রণালয় বা যেই প্রবাসীরা রাষ্ট্রকে সবচেয়ে বেশি দিচ্ছে তাকে আপনি কিছুই দিচ্ছেন না। কি দিচ্ছেন আপনি? তাকে প্রতিপদে হয়রানি, পাসপোর্টে হয়রানি, টিকিটে হয়রানি, বিমানবন্দরে হয়রানি, দূতাবাসে হয়রানি, দেশে ফিরলে হয়রানি, কোথাও আপনি তাকে মর্যাদা দিচ্ছেন না। কিন্তু আপনি মুখে মুখে বিশাল বলছেন যে প্রবাসীরা আমার সম্পদ, তার জন্য আমি এই করছি ওই করছি। বাস্তবে কিছুই আমরা করছি না প্রবাসীদের জন্য, যে যথাযোগ্য মর্যাদা দেয় সেটা আমরা কিছুই দিচ্ছি না। এবং দিচ্ছি নাকি আপনি ওই যে শিক্ষা, যেটা আমাদের টিটিসি বলে, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, আমরা যখন যে সরকারের ক্ষমতায় থাকে মন্ত্রী এমপিরা, তারা মনে করে একটা করে টিটিসি তার এলাকায় করতে হবে। আমাদের কাছে উন্নয়ন মানে একটা বড় বিল্ডিং থাকবে, সামনে ভিত্তিপ্রস্তর থাকবে, কে উদ্বোধন করেছেন, তো ওই ভবন থেকে কোন মানের কর্মী তৈরি হইলো, তাদের বিদেশে কি হয় আসলে? টিটিসি গুলো টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, যেখানে আপনি কর্মীদেরকে প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানো করার কথা। আদৌ আপনি দেখবেন, আপনি যদি প্রশ্ন করেন এই রাষ্ট্রের কাছে, এই টিটিসি গুলোতে গত 50 বছর কত লোক তৈরি হয়েছে, কতজন বিদেশ গিয়েছে, এই প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না। তাহলে আপনি কেন করছেন? ওই যে আমাদের উন্নয়ন, বিল্ডিং করতে হবে, অবকাঠামো করতে হচ্ছে, আমাদের তো আসলে নেই। আমরা তো জানি না যে আমাদের তরুণদেরকে আমরা কোনভাবে তৈরি করতে পারি। আমি তো ওই জন্যই বলি যে আপনি যে পরিমাণ ছেলে মেয়ে আমাদের মাদ্রাসাগুলোতে পড়ে, আপনি তাদের অনেকে আরবি জানে, তাদেরকে যদি আপনি আরবিটা বুঝে কথা বলে স্কিল করে পাঠাতে পারতেন, তারা খুব দ্রুত শিখতে পারে। তাদেরকে আপনি কম্পিউটার বলেন, ড্রাইভিং বলেন, অন্য কাজে শিখাতে পারতেন, তাদের একটা বড় অংশ বিদেশে কর্মসংস্থান হতে পারতো। এই যে আপনি এত ছেলে মেয়েকে বিশ্ববিদ্যালয়ে না পড়িয়ে তাদের যদি আপনি ট্রেড বেস আপনি বাধ্যতামূলক করে দেন, এসএসসি পাস করার পর পরবর্তী 3 মাসে কোনো একটা কাজ শিখতেই হবে, উচ্চ মাধ্যমিকের পর পরবর্তী 3 মাসে শিখতেই হবে। আপনি লোকজনকে ওই যে চাকরির জন্য ঘুরতেছে অফিস সরকার, আপনি জিজ্ঞেস করেন সে কম্পিউটার জানে, এক্সেল জানে, ড্রাইভিং জানে, কোনো কাজ জানে? কোনো কাজ আমরা তাকে শেখাই না। কারণ আমাদের ওই যে কাগজে কলমে একটা সনদ, আমরা লোককে একটা সনদ দেওয়ার শিক্ষা ব্যবস্থা আমাদের, তার কোনো টেকনিক্যাল স্কিল নেই। অথচ এই ঢাকা শহরে আপনি কোনো একটা পলিটেকনিক থেকে বা ঢাকা শহরে কোনো ইলেকট্রিকের কাজ শিখছে, এসির কাজ শিখছে, আপনি তাকে সিরিয়াল পাবেন না, তার মাসে 70-80 হাজার টাকা আয়। আর আপনি বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে আপনি তাকে 10,000 টাকা দেওয়ার কেউ নয়। তো এই শিক্ষা ব্যবস্থা আমার দরকার না। আমি কি সব ছেলের বিশ্ববিদ্যালয়ে পড়লে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অন্যরা তারা বলবে যে আমার কাজ হচ্ছে আমি জ্ঞান ভিত্তিক সমাজ করি, এমন জ্ঞান ভিত্তিক সমাজ করে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়তে আরম্ভ করা, আমার জ্ঞানের কোন স্তরে আমরা আছে জানি না। তো আমার তো এখান থেকে বের হয়ে আসা উচিত যে আমি কি আদৌ এরকম গণহারে অনার্স মাস্টার্সের সার্টিফিকেট দিব, নাকি আমি লোককে একটু স্কিল করব। এই যে চিন্তা করে এগুলোকে, এই কাজগুলো কথার কথায় আমরা বলি, কিন্তু আমাদের রাষ্ট্রের যে নীতি নির্ধারকরা তারা যে করবে, এবং আপনি রাষ্ট্রের কোনো জবাব দিতে পারবেন না। যে ধরেন সড়ক দুর্ঘটনা, যে আমি এই বছর সড়ক দুর্ঘটনা 10,000 হলো, আগামী বছর যদি আমি 9,000 আনতে না পারি, তা আমার বিআরটিএ চেয়ারম্যান, আমার সড়ক উপদেষ্টা বা মন্ত্রী জবাব দিতে পারবেন না। এই রাষ্ট্রের দুর্বৃত্তা লুটপাট চলবে, আপনি কাউকে জবাব দিতে পারবেন। শরীফ ভাই, আমি যদি তাদেরকে মানে প্রশিক্ষণও দিই, তারা যদি দক্ষ হয়, ওই বাইরে যেতে তো ওই বেশি টাকা খরচ করেই তো যেতে হবে। আপনি যখন কাজটা জানবেন, কেন এখন বাংলাদেশে খরচটা বেশি, আপনি যখন কাজটা জানবেন তখন কিন্তু আপনার খরচটা কমে যায়। আপনি স্কিল যখন হয়, বার্গেনিং পাওয়ারটা থাকে, বার্গেন পাওয়ার থাকে, এবং দক্ষ লোক, স্কিল লোকে কিন্তু কাজ, ওখানে উল্টা আপনাকে টাকা দেয়। আমাদের লোকজন এখন বেতন বেশি প্রতিযোগিতা হয়, কারণ হচ্ছে সৌদি আরবের লোকজন আছে, ওখানকার সৌদি একজনকে বলে ভাই তুমি আমার 10টা ডিমান্ড দাও, আমি লোক আনবো, লোক আনে সেগুলো বিক্রি করে। আবার বাংলাদেশ যেহেতু লাখ লাখ লোক যাওয়ার জন্য প্রস্তুত, সে 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা দিয়ে কিনে। কিন্তু যদি লোকটা স্কিল থাকতো, স্কিল ড্রাইভার, স্কিল কেয়ার গিভার, তাকে উল্টো টাকা দিয়ে নেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আমরা ওই দক্ষ লোকই তৈরি করতে পারছি না। আমাদের যারা যায় প্রায় সবাই অদক্ষ। আমরা যদি ঠিক করি যে আগামী 20 বছর ধরে আমরা মেডিকেল টেকনোলজিস তৈরি করব, কেয়ার গিভার তৈরি করব, স্কিল ড্রাইভার তৈরি করব, তাহলে কিন্তু আপনি আপনার লোকজনকে খরচটাও যাওয়ার কমে যাবে এবং আপনি প্রচুর বেশি বেতন দিয়ে তাকে আয় করতে পারবেন। শরীফ ভাই, আমরা আলোচনাটা শেষ করতে যাচ্ছিলাম, সবশেষ একটু সংক্ষেপে আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশে এখন যারা স্কিল
মানে মাইগ্রেশন করতে চায় তাদের জন্য কি যথেষ্ট পরিমাণ জায়গা আছে, শেখার সুযোগ আছে এই দেশে? আমি মনে করি আমাদের যথেষ্ট রকমের সুযোগ সেখানে আছে। আপনি রাষ্ট্রে যদি বলিস, সরকারি ট্রেনিং সেন্টারগুলোতে এখন এমনও ধরনের প্রশিক্ষণ আছে, আপনি আসলে উল্টা আপনাকে প্রতিদিন টাকা দিবে, এই ধরনের প্রকল্প আছে। কিন্তু আমাদের তার মানে যারা যেতে চায় তাদের শিক্ষা অপরচুনিটি অ্যাভেল করা দরকার বলেন সবার এরকম রাস্তা এখন আপনি, এবং এখন আপনার শেখাটা এখন হয়ে গেছে। দেখেন আমার বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, আপনি অনলাইনে 500-700 টাকা দিয়ে আপনি মানে এক্সেল শিখতে পারবেন, কম্পিউটার শিখতে পারবেন, আপনি 500-700 টাকা দিয়ে আপনি অনলাইনে ফি দিয়ে আপনার 10 মিনিট স্কুল থেকে আরম্ভ করে অনলাইনে ইউটিউব থেকে নানান কিছু আছে। কিন্তু ওই যে শেখার যে তাগিদটা সেটা কিন্তু আমাদের ছেলে মেয়েদের থাকতে হবে। আমি মনে করি রাষ্ট্রকেও এখানে কিছুটা বাধ্যতামূলক করতে হবে, কারণ আপনি শুধু বিশ্ববিদ্যালয়ের সেজন্য আমার কারিকুলামে নিয়ে আসতে হবে যে আমি স্কুলের শিক্ষার মধ্যেই আমার ইউনিভার্সিটিতে মানে ব্যবহারিক কারিগরি শিক্ষাটা এমন আনতে হবে তাকে যেন সে হাতে কলমে শিখে। ধরেন আপনি ইংরেজিতে পড়বেন আর আপনি ইংরেজিতে অনার্স শেষ করে আপনি 3 লাইন ইংরেজিতে শুদ্ধ করে লিখতে পারবেন না, আপনি যেই বিষয়ে পড়বেন সেই বিষয়ে কিছুই জানবেন না, এটা হতে পারে না। কাজে আমাদের আসলে ঠিক করতে হবে যে আমাদের রাষ্ট্র কত ছেলে মেয়েকে আমরা বিশ্ববিদ্যালয়ে নিব, তাদের কত শতাংশ দক্ষ করব। কারণ আমাদের এই যে সুযোগ, আমাদের জনগোষ্ঠীর প্রায় 40-50% তরুণ 20-25 বছরের কিন্তু উল্টো হয়ে যাবে, তখন কিন্তু আমাদের বেশিরভাগ যৌন হোস্ট হয়ে যাবে। কাজে এই যে তরুণ ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুযোগ নেওয়া, আমার মনে হয় জাপান বলেন, ইউরোপ বলেন, তারা আমাদের এই তরুণ জনগোষ্ঠী চাইছে। কাজে যদি আমরা দক্ষ লোক তৈরি করতে পারি, আমি মনে করি আমাদের প্রবাসী আয় বাড়বে এবং আমাদের দেশের মঙ্গল হবে। আমি শেষ করি এই কথাটা বলে, আমাদের অভিবাসন ব্যবস্থাপনা সুশাসনটা খুব জরুরি এবং সার্বিক দেশেও সুশাসনটা খুব জরুরি। কারণ সুশাসন না থাকলে আপনার যদি ক্রস ফায়ার, আপনার মব, আপনার নানা কিছু থাকে, লোকে কিন্তু তখন দেশে নিরাপদ বোধ করে না, সে তখন দেশ ছাড়তে চায়। কাজে আমি মনে করি যে আমাদের বাংলাদেশের যেন লোক দেশ ছাড়তে না চায়, তরুণরা যেন এই দেশে থাকে, এই দেশের জন্য করতে পারে, সবাই মিলে যেন আমরা সুন্দর দেশ গড়তে পারি, সেই চিন্তাটা যেন আমরা সবাই মিলে করি এবং জবাবদিহিতা, সুশাসন এই জিনিসগুলো যেন আমরা প্রতিষ্ঠিত করি। সেই জবাবদিহিতা, সুশাসনের প্রত্যাশা রেখে আজকে অনুষ্ঠানটা এখানে শেষ করতে যাচ্ছে। এবং যারা দর্শক সারিতে আছেন তা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শরীফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এরই সাথে শেষ করছি ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপল অনুষ্ঠানটি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।